উত্তর কোরিয়া, চীন আর রাশিয়ার মাঝখানে এমন একটা জায়গা আছে যাকে ইয়ানবিয়ান বলা হয়। এখানে প্রায় 8 লাখ কোরিয়ান থাকে। এদের বলা হয় জোসনিয়গ। আর এখানে বেশিরভাগ মানুষ গরিব আর অনেক কাজের সংকট আছে, তাই এখানকার বেশিরভাগ মানুষই সন্ত্রাসী হয়ে গেছে। আর তাদের মধ্যে অনেকেই বড় বড় মাফিয়ার সাথে জড়িয়ে পড়েছে। তারা অবৈধভাবে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গিয়ে ছোটখাটো কাজ করে। আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ওই শহরে রেবিসের মতো এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে। আর সেখানে গ্যারি নামের একটা ছেলে থাকে। আসলে সে দিনভর ট্যাক্সি চালায় আর রাতে জুয়া ঘরে বসে সব টাকা উড়িয়ে ফেলে। যতবার সে জুয়া খেলে টাকা কামানোর চেষ্টা করে, ভাগ্য তার পাশে থাকে না। তাই সে দিনভর যে টাকা উপার্জন করে সব টাকা জুয়া হারায়। আসলে তার স্ত্রী টিনা দক্ষিণ কোরিয়া গিয়ে টাকা কামাচ্ছে। তার স্ত্রীর ভিসার জন্য সে চীনা মাফিয়ার কাছে 60,000 ইয়ন ধার নিয়েছিল, কিন্তু সে এখন পর্যন্ত টাকা পরিশোধ করতে পারেনি। তাই মাফিয়া লোকেরা প্রতিদিন সকালে তার বাড়িতে এসে ওই টাকার জন্য তাকে নির্যাতন করে। আসলে তার স্ত্রী প্রায় 1 বছর ধরে কোরিয়ানে আছে, কিন্তু এখনো পর্যন্ত তার কাছ থেকে 1 পয়সাও পায়নি, কোনো খবরও পায়নি। তাই সবাই তাকে বলে, হয়তো তোমার স্ত্রী কোরিয়ায় কোনো ভালো মানুষ পেয়ে গেছে, তাই তার জন্য আশা করো না, সে তোমার সঙ্গে কোনোদিনও যোগাযোগ করবে না। কিন্তু গ্যারি তাদের কথা একদমই বিশ্বাস করতে চায়নি। সে তাদের মেয়েকে রেখে গেছে তার মায়ের কাছে, যাতে সে ভালো জীবনযাপন করতে পারে। তবুও এসবের পরেও গ্যারি অনেক কঠোর পরিশ্রম করে। কিন্তু সারাদিন কাজ করার পরেও যখন গ্যারি ভালো মতো টাকা উপার্জন করতে পারে না, তখন সে মন খারাপ করে আরেকবার জুয়া বোর্ডে যায়। কারণ সে বিশ্বাস করত হয়তো এখান থেকে কিছু টাকা পেতে পারে। তাই যখন গ্যারি জীবনে ভালো চলছিল, কিন্তু হঠাৎ একদিন সে জুয়ার আড্ডায় এক গ্যাংস্টারের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তাদের ঝগড়ার কারণ ছিল টাকা নিয়ে। তাই তারা একে অপরকে মারতে শুরু করে। কিন্তু সেখানে এক স্থানীয় গ্যাংস্টার মন্টি তাদের লড়াই করতে দেখে, এজন্য সে গ্যারির দিকে নজর দেয়। তারপর যখন গ্যারি খুব মন খারাপ করে বাড়ি ফিরে যায়, তখন সে অ্যালকোহল খেয়ে নিজেকে হারাতে চেয়েছিল। তারপরের দিন সকালে সেই গ্যাংস্টার মন্টি এসে তার সাথে দেখা করে আর তাকে একটা কাজের অফার করে। আসলে কাজটা ছিল দক্ষিণ কোরিয়ায় গিয়ে একটা প্রফেসরকে মারা। এর জন্য তাকে 60,000 ওয়ান দেওয়া হবে, যা তার ঋণ মিটিয়ে দেবে। তবে এটা শুনে গ্যারি সরাসরি সেই কাজ করতে অস্বীকার করে। কিন্তু রাতে যখন বাড়ি ফিরে, তখন সে তার স্ত্রীর কথা ভাবতে থাকে। আসলে সে মানতে পারছিল না যে তার স্ত্রী ওখানে গিয়ে কারোর সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়েছে। এই জন্য সে ছবিটা দেখে অনেক কষ্ট পেয়েছিল, কারণ সে ভাবছিল তার স্ত্রী কিভাবে তাকে ঠকাতে পারে। তাই শেষমেশ ঠিক করলো সে কোরিয়ানে যাবে আর কাজ করবে আর তাকে স্ত্রীকে খোঁজার চেষ্টা করবে। এই জন্য পরের দিন সকালে মন্ডির কাছে যায় আর গিয়ে মন্ডিকে বলে সে কাজটা করতে চায়। মন্ডি তাকে একটা ঠিকানা ধরিয়ে দেয় আর বলে, এই ঠিকানাটা মাথায় রেখো, এই কাগজটা নিয়ে তুমি সেখানে যেতে পারবে না। তারপর তাকে 3,000 ওয়ান আগাম দিয়ে দেয় আর বাকি 57,000 ওয়ান তার নামে নতুন একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়। আর বলে, কাজ শেষ করে ফিরে এলে তোমাকে অ্যাকাউন্টের বিস্তারিত জানানো হবে। কিন্তু মন্টি গ্যারিকে হুমকি দেয় আর বলে, তুমি কাজটা শেষ না করো তাহলে কোরিয়ান থেকে ফিরে আসো না, তাহলে আমি তোমার স্ত্রী আর মেয়েকে মেরে ফেলবো। তাই তোমার জন্য কোনো উপায় নেই, তুমি যদি কোরিয়ায় যাও তাহলে তোমার কাজ শেষ করেই ফিরতে হবে। গ্যারি কাজ শেষ করছে তার প্রমাণ হিসেবে মন্ডি তাকে সে প্রফেসর একটা আঙ্গুল নিয়ে আসতে বলে। আসলে তাকে ওই আঙ্গুল নিয়ে আসতে বলা হয়েছিল প্রমাণ হিসেবে, যেন সে নিশ্চিত হতে পারে যে সে তাকে মেরেছে। তারপরের দিন সকালে সে কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে সে একটা ট্রেনে চড়ে একটা বন্দর পর্যন্ত যায়। সেখানে একটা এজেন্ট তাকে একটা জাহাজে নিয়ে যায়, যেটা অবৈধভাবে কোরিয়ায় নিয়ে যাবে। সেখানে তাকে অন্য মানুষদের সাথে একটা ট্যাঙ্কে বন্দি করা হয়। পুরো 2 দিন খেয়ে না খেয়ে অন্ধকার জায়গায় থাকার কারণে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু পরে তাকে ওই অবস্থায় ছোট একটা নৌকায় করে কোরিয়ায় উলসান বন্দরে নিয়ে আসা হয়। তারপর সকালে সেখানে একজন এজেন্ট তাকে একটা কাগজ দেয় এবং বলে, এই কাগজটা নিয়ে 10 দিন পর আবার তুমি উলসান বন্দরে আসবে। তখন তোমাকে এখান থেকে দলিয়ান বন্দরে ফিরিয়ে নেওয়া হবে, অর্থাৎ তোমাকে তোমার এলাকায় নিয়ে যাওয়া হবে। তারপর গ্যারি একটা ট্যাক্সি ধরে শিওরে যায়। সেখানে শন নামের একজন লোক থাকে, যাকে সে এখানে খুন করতে এসেছে। সে তার বাড়িতে যায় আর তাকে ভালো কিছু পরীক্ষা করতে শুরু করে। আসলে সে পরিকল্পনা করতে যাচ্ছিল, সে ভাবছিল কিভাবে তাকে মারবে। জানতে পারে শন 6 তলায় থাকে, কিন্তু লিফটটা শুধু 5 তলা পর্যন্ত ওঠে। তাই সে বুঝতে পারছিল না যে শনকে মারার পর কিভাবে পালাবে। আর যেহেতু শনের স্ত্রী সন্তান তার বাড়িতেই থাকে, সে ঠিক করলো শনকে সিঁড়িতেই কোথাও মারবে। আসলে তার পরিকল্পনা ছিল, যখন শন লিফটে চড়ে 5ম তলায় গিয়ে 6ষ্ঠ তলায় ওঠার চেষ্টা করবে, তখন সে ওখানে তাকে মারবে আর তারপর লিফট ব্যবহার করে পালিয়ে যাবে। আর যদি সে এইটা করতে পারে, তখন তারপর ছেলে বউ বাচ্চারা এটা দেখবে না আর সে কোনো ঝামেলা ছাড়াই মিশনটা সম্পূর্ণ করতে পারবে। কিন্তু ওই দিন রাত 3টার পর যখন ছেলে বাড়ি ফিরছিল না, গেরে খুব রেগে গেল আর দ্রুত শনের বাড়িতে চলে গেল। কিন্তু গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারলো না। অনেক কষ্ট করে গেট খোলার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই পারলো না। যখন বুঝলো গেট খোলা সম্ভব না, তখন মুখ খারাপ করে সেখান থেকে ফিরে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু নিচে নামতেই শনের সাথে দেখা হয়ে যায়। সে ওকে দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেললো, ও ছিল ইয়ানবিয়ানের। তাই শন ভাবলো ও একজন শরণার্থী আর ওকে কিছু টাকাও দিল। আর এসব দেখে গ্যারি বুঝতে পারলো যে শন রাত 3টায় বাড়ি ফিরে। ওর ড্রাইভার ওর সঙ্গে আসতো তাকে নামিয়ে দিতে আর নিচে অপেক্ষা করতো।
আসল কথা, যখন শন 6তলা রুমে উঠতো, ড্রাইভার নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতাম, কারণ সিঁড়ির লাইট সেন্সর দিয়ে কাজ করে। তাই শন যখন বাড়ির ভিতরে ঢুকতো, সিঁড়ির লাইট নিজে নিজে বন্ধ হয়ে যেত, আর ড্রাইভার কনফার্ম হতো যে সে এখন ঘরে ঢুকে গেছে। তারপরের দিন সকালে গ্যারি সুযোগ পেয়ে ওই রেস্টুরেন্টে যায় যেখানে তার স্ত্রী কাজ করতে আসতো। রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে জানতে পারে 1 বছর আগে ওই মেয়ে 2 মাসের জন্য এখানে কাজ করছিল, কিন্তু 2 মাস পর সে কোথাও একটা জব পেয়ে গিয়েছিল, মানে সে চাকরি ছেড়ে দিয়ে গেছিল। তারপর গেরে আবার শনের বাড়িতে আসে এবং শনকে কিভাবে মারা যায় সেই প্ল্যান করতে শুরু করে। সে এখানে সবকিছু ঠিকঠাক হিসেবে করার চেষ্টা করে। সে প্ল্যান করে যে সে শনকে 4র্থ তলায় সিঁড়িতে অপেক্ষা করবে, আর যখন শন 4র্থ তলায় সিঁড়ি পার হয়ে 5ম তলায় অর্থাৎ নিজের রুমের দিকে যাবে, তখন সে পিছন থেকে ছুরিয়াঘাত করে শনকে 5ম তলায় হত্যা করবে। তারপর সে ছাতার সাহায্যে 6ষ্ঠ তলার লাইট সেন্সর চালু করবে। এই জন্য নিচে ড্রাইভার ভাববে শন হয়তো রুমে ঢুকে গেছে, তাই সে সেখানে অপেক্ষা করবে না, দ্রুত গাড়ি চালিয়ে চলে যাবে। আর একবার সে চলে গেলে গ্যারি সুযোগ পেয়ে যাবে। শনের এক আঙ্গুল কেটে নেওয়ার প্ল্যান করলো গ্যারি। প্ল্যানটা ছিল একদম পারফেক্ট, কিন্তু প্রশ্ন হলো সে কি সেটা বাস্তবায়ন করতে পারবে। তারপর গ্যারি টিনার ছবি নিয়ে একটা মার্কেটে গেল যেখানে তার স্ত্রী কাজ করত। ছবি দেখে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো। একসময় একজন মহিলার কাছ থেকে জানতে পারলো এই মেয়েটা এখানে কয়েক মাস কাজ করেছিল। পরে মাছ সরবরাহকারী এক লোকের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল। সেই লোক তাকে অন্য কোথাও নিয়ে চাকরি দিয়েছিল, যদিও তার সাথে ভাই বোনের মতো খুব ভালো সম্পর্ক ছিল। যদিও ওই মেয়েটা সেই মানুষের নাম জানতো না, তবুও বলতে পারতো যে ওই মানুষটা সাদা রঙের একটা ভ্যান চালায় যার মাধ্যমে সে মাছ সরবরাহ করে। তাই গ্যারি ওকে খুঁজতে বেরিয়ে পড়ে। পরের রাতে গ্যারি ভালো করে খুঁজে সেই ভ্যানটা খুঁজে পায়, আর সেই মানুষটাকেও সেখানে পেয়ে যায়। তারপরে গ্যারি গিয়ে ওই জোসেফ নামের মানুষটাকে তার বইয়ের ছবি দেখিয়ে বলে তার ঠিকানাটা আমাকে বললাম। জোসেফ ভয় পেয়ে ঠিকানাটা দিয়ে দেয়। গ্যারি যখন ওই ঠিকানায় গেল তখন সে দেখতে পেল দরজাটা আগে থেকে খোলা। ভিতরে ঢুকে দেখলো বাড়িটা একদম এলোমেলো, সবকিছু ভীষণ খারাপ অবস্থা। মনে হচ্ছিল এখানে কোনো বড় গোলমাল হয়েছে। কিন্তু যখন মেয়ের ফটো ফ্রেমটা মেঝেতে পড়ে থাকতে দেখলো তখন সে বুঝতে পারলো টিনা এখানেই থাকতো। যদিও অনেক খোঁজাখুঁজির পর টিনাকে পাওয়া গেল না, তাই পাশের মানুষকে জিজ্ঞাসা করতে গেল। একজন বলল ওর পাশের এক মেয়ের সাথে ভয়ানক ঝগড়া হয়েছে, তাই 1 ঘন্টা আগে অনেক ভাঙচুর করে বাড়ি ছেড়ে চলে গেছে। সেজন্য গেরি রাস্তায় দৌড়ে গিয়ে টিনাকে খুঁজতে গেল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও টিনাকে কোথাও পেল না। তাই পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করলো। যখন টিনা বাড়ি ফিরেনি, গ্যারি মন্টিকে ফোন করে 2 দিনের সময় বাড়ি নিতে চাইলো, কিন্তু মন্টি বলল তা করো না। সে বলল বোর্ডকে থামানোর কোনো উপায় নেই, সেই জন্য যদি তুমি 2 দিনের মধ্যে ফিরে না আসো আমি তোমার আর মেয়েকে মারব। তাই গ্যারির কাছে এখন মাত্র 2 দিন বাকি। এই 2 দিনের মধ্যে সে তার স্ত্রীকে খুঁজে বের করতে হবে। ওকে শনকে মেরে ফেলার পর সেই একই জাহাজে ফিরতে হতো। তাই রাত 3টায় সে শনের বাড়িতে গিয়েছিলাম, কারণ ও শনের প্ল্যান অনুসরণ করছিল। কিন্তু ও যেদিন ওখানে এলো দেখতে পেল দুজনই সন্দেহজনক লোক বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আসে। তাই ও গোপনে সবকিছু ফলো করতে লাগলো। ও দেখতে পেল ওই 2জন লোক শনের গাড়ি এসে বাড়ির সামনে পার্ক করলো, আর শন যখন বাড়িতে ঢুকছিল তখন ওই 2জন লোক 4র্থ তলায় ছুরি নিয়ে শনের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যেহেতু শন নিজেই একজন চ্যাম্পিয়ন ছিল, সে ওই 2জনকে একসাথে আক্রমণ করে আর মারধর শুরু করে। কিন্তু যেহেতু তারা মাত্র 2জন ছিল, তাই শন লড়াইয়ে আহত হলো। গ্যারি দূর থেকে এইসব দেখছিল, আর আগের দিনগুলোর মতো নিচতলায় দাঁড়িয়ে ড্রাইভার শনের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। কিন্তু তারপর শন একজনকে মারধর করে নিচে ফেলে দিল। এটা দেখে ড্রাইভার ভিতরে ছুটে গেল। গ্যারি ও পিছনে পিছনে দৌড়ে গেল, তবে ভিতরে ঢুকে যা দেখলো সেটা সে নিজে সম্পূর্ণ অবাক হয়ে গেল। আসলে যে ড্রাইভারটা শনের রক্ষা করছিল, অর্থাৎ যে ড্রাইভারকে শনকে বাঁচানোর কথা ছিল, তিনি আসলে শনকে মারার চেষ্টা করছিল, আর গ্যারি সবকিছু দূর থেকে দেখছিল। তাই ও ড্রাইভারও গ্যারিকে দেখতে পেয়েছিল। তাই যখন সে গ্যারির উপর হামলা করতে এলো, গ্যারি ওর উপর হামলা করলো। গ্যারি অনেক কষ্টে ওই লোকটাকে আহত করলো আর সিঁড়ি দিয়ে নিচে ফেলে দিল। এই জন্য সে অনেক বেশি আহত হয়, এমনকি এক সময় সে অজ্ঞান হয়ে পড়ে। তখন গ্যারি সুযোগ পেয়ে সোনার একটা আঙ্গুল কেটে পকেটে ঢুকিয়ে নেয়, কিন্তু ওই কাজটা করতে গিয়ে সোনার স্ত্রী জেসমিনকে দেখে ফেলে। তাই সে চিৎকার করতে শুরু করে। কিন্তু যখন গ্যারি ওখান থেকে পালানোর চেষ্টা করছিল তখন সে দেখতে পেল পুলিশ আগে বিল্ডিং এ এসে গিয়েছে আর পুরো বাড়িটা ঘিরে ফেলেছে। তাই সে দ্রুত শনের ঘরে ঢুকে পিছনে জানলা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন পুলিশ আরেকজন দৌড়ে তার পিছনে ধাওয়া করতে লাগে। এক সময় মনে হচ্ছিল শন ধরা পড়বে, কিন্তু শনের ভাগ্য ভালো ছিল। অনেক দৌড়ানোর পর শেষমেশ শন নিজেকে বাঁচাতে আর যেভাবে হোক পালাতে সক্ষম হলো। পরের দিন সকালে আমরা দেখি টনি নামের একজন মানুষ, যিনি খুবই ভিআইপি একজন পার্সন, সে একটা ঘরে বসেছিল আর টিভিতে শনের খুনের খবরটা দেখছিল। আসলে শনের খুনে সবাই ভয় পেয়ে গিয়েছিল, কারণ তার মতো একজনকে যেহেতু খুন করা যায় তাহলে যে কেউ খুন হতে পারে। পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করলো এবং 3 জনের ছবি পেল। তারা বুঝলো 3 জন মিলে এই কাজটা করেছে। তাদের মধ্যে একজন ছিল গ্যারি। এই জন্য তারা সিসিটিভি থেকে পাওয়া গ্যারির ছবিগুলো বিশ্লেষণ করে তাকে খুঁজে বের করার চেষ্টা করলো। অন্যদিকে গ্যারি একটা হোটেলে যায় যেখানে ইয়ান ব্যানরা ছিল। ওখানে এসে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে দেখলো ওখানে কোনো হোটেল নেই, বরং একটা নির্মাণাধীন জায়গা। এটা থেকে বুঝতে পারলো যে ওকে ধোকা দেওয়া হয়েছে। তাই সে দ্রুত মন্টিকে যোগাযোগের জন্য ফোন দিল, কিন্তু মন্টির ফোনও অফলাইনে ছিল। অর্থাৎ গ্যারি স্পষ্ট বুঝতে পারলো যে ওকে ঠকানো হয়েছে আর ফাঁসানো হয়েছে।
এই জন্য সে খুব রেগে যায়। আর তারপর আমরা জানতে পারি যে এই টনি নামের মানুষটা আসলে শনের ব্যবসার ফাইন্যান্স ম্যানেজার। আর সে তার বন্ধু জয়ের সাথে মিলে সেই ড্রাইভারকে শনের মারার জন্য টাকা দিয়েছে। আর এখন টনি ভাবছে গ্যারি নামের যে লোকটা হয়তো ওই ড্রাইভার পাঠানো কোনো গ্যাংস্টার। তাই যদি পুলিশ গ্যারিকে ধরতে পারে তাহলে তারা সহজেই টনির কাছে পৌঁছাতে পারবে। এই জন্য সে জয়কে গ্যারিকে মারার নির্দেশ দেয়। তারপর ডিটেকটিভ ম্যালকপকে সোনার হত্যাকাণ্ডের মামলা দেওয়া হয়। এই জন্য সে গ্যারির ছবির সাহায্যে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। অন্যদিকে গ্যারি শেষমেশ সিদ্ধান্ত নেয় সেই জায়গায় যেতে যেখানে তাকে প্রথমবার কুড়ে আনার পর রাখা হয়েছিল। সে মনে করে হয়তো ওই এজেন্টটাও ওইখানেই আসে আর সে তাকে সাহায্য করতে পারে সেখানে যাওয়ার জন্য, কারণ এখন গ্যারির কাছে কোনো উপায় ছিল না। অন্যদিকে গ্যারি মনে খুব অনুতপ্ত ছিল, মনে হচ্ছিল তার স্ত্রীর সঙ্গে তার খারাপ ঘটনা ঘটেছে, কারণ তার স্ত্রী বাড়িতে অবস্থায় খুব চিন্তিত ছিল। দেখে সে খুবই চিন্তিত ছিল। পরের দিন সকালে গ্যারি বাসে বসে ওলসানে যাওয়ার জন্য রওনা দিল, কিন্তু হঠাৎ করে দুই পুলিশ অফিসার রাস্তায় চেক পয়েন্টে বাসটা থামিয়ে দিল। আর যখন তারা বাসের ভিতর চেক করতে লাগলো তখন তারা গ্যারিকে দেখে স্পষ্ট বুঝতে পারে যে এটাই সেই পলাতক আসামি। তো বন্ধুরা, পরবর্তীতে কি হয়, পুলিশ কি গ্যারিকে ধরে ফেলে নাকি গ্যারি পালাতে সক্ষম হয়, সেটাই আমরা দেখব পরবর্তী এপিসোডে। যদি পরবর্তী এপিসোড দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। পরবর্তী এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।